দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমরা সাধারণত সমসাময়িক বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করি। আজকেও আমরা একটি বিষয় এখানে আলোচনা করবার জন্য তুলে ধরবো, সেটা হচ্ছে তিস্তা চুক্তি, এবং এই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। স্যার, আজকে যেমনটি বলছিলাম তিস্তা চুক্তির বিষয়, তার আগে একটু বলতে চাই যে রাজনৈতিক বিষয় নিয়ে তেমন একটা উত্তাপ না থাকলেও কিন্তু মিডিয়া এবং খবরগুলো বেশ আপনাদের কথাগুলোকেই বারবার তুলে ধরছে এবং বেশ সরব দেখতে পাচ্ছি আমরা। তো সেই হিসেবে যদি দেখি যে তিস্তা পারে আপনাদের যে 2 দিনের কর্মসূচিটা সেটি বেশ উঠে এসেছে, এবং তিস্তা নদীর পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের কিন্তু যেটি যুগ যুগ ধরে একটি দ্বন্দ্ব চলমান, এবং ভারত কিন্তু এক প্রকার আধিপত্য বিস্তার করছে। আজকে কিন্তু এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, এবং প্রথমেই জানতে চাইবো এই যে 2 দিনের আপনারা কর্মসূচি দিয়েছেন, আমি একটা প্রশ্ন করবো, এটা আসলে আমার প্রশ্ন না, এটা অনেকেই করেছেন, রাজনৈতিক কর্মসূচি কিনা বা এত রকমের বিষয় থাকতে আজকে তিস্তা চুক্তি নিয়ে আপনারা কেন এত সরব, বিষয়টি একটু জানতে চাইবো। জি, আপনাকে ধন্যবাদ। আর যারা এই অনুষ্ঠান টেলিভিশনে এবং বিভিন্ন মাধ্যমে দেখবেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আমার কাছে মনে হয়েছে যে নিউজ মানে এটিএন নিউজ অত্যন্ত মর্যাদাশীল একটা প্রতিষ্ঠান। গণতান্ত্রিক আন্দোলনে তাদের যথাযথ ভূমিকা, এবং কখনো কখনো তারা নিজেদের বাঁচানোর জন্য কৌশলী ভূমিকা পালন করলো। এই একটা প্রশ্নের মধ্যে দিয়ে আমার কাছে মনে হয়েছে তার যে চরিত্র, তার যে ভূমিকা, অর্থাৎ তিস্তা পাড়ের মানুষগুলো তার ঘরবাড়ি হারাইছে বছর পর বছর। ওখানে যাওয়ার পরে আমি দেখেছি একজনের বক্তব্যে যে একটা বাসায় যদি আগুন ধরে কিন্তু ভূমিটা থাকে, বাসা ধ্বংস হয়ে গেল, সেখানে আবার সে কিছু ইমারত করার চেষ্টা করে। কিন্তু অনেক পরিবার আছে 2-3টি বংশে বারবার নদীর পাড় ভেঙেছে, তারা তার বাড়ি হারিয়েছে, সম্পদ হারিয়েছে, কেউ কেউ নিঃস্ব হয়ে গেছে। তো সেই নিঃস্ব জায়গা থেকে তারা যখন বাঁচার জন্যে পাড়ে এসে বিচালির মধ্যে একটা চর এলাকা হয়ে গেছে, এখন এটা নদী ঠিক আছে এটা বলা যাবে না, তার মধ্যে শুয়ে প্রতিবাদ করছে, পানিতে নেমে বিশ্ববাসীকে দেখাচ্ছে যে এরকম একটা খরস্রোত নদী কি অবস্থা। এখানে যে বৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে, মৎস্য ধ্বংস হয়ে গেছে। স্যার, আপনি বলতে চাচ্ছেন তার মানে যে তিস্তাপাড়ার জনগণকে বাঁচানোর একটা চেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন। আপনি তো তিস্তাপাড়ার মানুষদের ওখানে গিয়েছিলেন, অঞ্চলটা ঘুরে দেখেছেন একজন রাজনীতিবিদ হিসেবে, কেমন দেখলেন এখন তিস্তাপাড়ার মানুষ? বলছিলেন যদিও, তারপর সার্বিক বিষয় আসলে একটু আমি জানতে চাইবো যে কেমন অবস্থা তাদের এখন। ওরা সর্বস্ব হারা, ওই 2 পাড়ের মানুষ। শুধু তিস্তার লালমনিরহাট না, প্রায় 5টি জেলা এই নদীকে ঘিরে তাদের যাদের জীবন ছিল, হাসি কান্না ছিল, আনন্দ ফুর্তি ছিল, সেটা এখন কষ্টের জীবন। অর্থাৎ তারা তাদের সম্পদ হারাইছে, ভূমি হারাইছে, অর্থাৎ একটা নদীকে ঘিরে যে বাঁচার লড়াই, স্বপ্ন, সেটা তারা হারাইছে। আমি নিজে গিয়ে যে চরের এলাকা দেখেছি, সেই সময় একটা সময় এখানে ছিল মানুষের বিত্ত বৈভব, অর্থাৎ কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য, মানে সেই জায়গাটা এখন অনেকটা বিরান ভূমিতে রূপান্তরিত হয়েছে। এবং এটি শুধু যে প্রথম মিছিল আছে এমন না, আপনার ফারাক্কা মিছিল করছে মৌলানা ভাসানী, আমরা অতীতে দেখেছি। সেই মিছিল কেন করেছিল? পানির দাবিতে। ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন মানে ভারতে। তো সেই মিছিলের পরে সেই জিয়া রহমান পানির দাবিতে যখন কোনোভাবেই মানে ভারত এগ্রি করতে চাচ্ছে না, পদ্মার প্রসঙ্গে বলছি, উনি একটা জাতিসংঘে নিয়ে গেছিলেন। বিএনপির উদ্যোগে, তখনও বিএনপি প্রতিষ্ঠিত হয়নি, জিয়া রহমান সাহেব ওটা নিয়ে গেছেন এবং একটা চুক্তিতে বাধ্য করেছিলেন। জাতিসংঘের নির্দেশনায় ভারত চুক্তিতে বাধ্য হয়েছিল, এবং সেখানে একটা গ্যারান্টি ক্লজ ছিল, যেটি মানে 45,000 কিউসেক পানি দিতেই হবে। যেমন এখন হচ্ছে পদ্মা নদী শুষ্ক মরুভূমি হয়ে গেছে, মানে এটা যারা আগে যে পদ্মা দেখছে এখন সে পদ্মা তো নাই। যেমন আব্দুল আলিম আছে না, অনেক গান আছে পদ্মাকে
সেই পদ্মার সে চেহারার যে তার কাছে যে আকুতি বাঁচার অর্থাৎ যে খরস্রোতা নদী ছিল সেই নদী তো এখন নাই। তো পরে অনেক পরে শেখ হাসিনা আবার ওই চুক্তি নবায়ন করেছিলেন। সেই নবায়নের অন্যতম খারাপ দিক হচ্ছে ৪৫,০০০ কিউসেক পানির যে গ্যারান্টি ক্লোজ ছিল সেটা তিনি ওই চুক্তিতে দ্বিতীয় চুক্তিতে উল্লেখ ছিল না। অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা পানি নিয়ে ভাবছিলেন যদি ওই পানি না পান তাহলে কি হবে। তিনি খাল কাটার বিপ্লব, যেটাকে আমরা বিপ্লব বলেছি, খাল কাটার স্বেচ্ছাশ্রমে স্কুল কলেজের ছেলে মেয়ে, কৃষক, মজুর এরা কিন্তু এই খাল কাটছিল। ওই সময় বিরোধী দল ছিল আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ সেই সময় খাল কেটে কুমির আনার প্রসঙ্গ এনেছিল। তো এই লক্ষ্যটা মুখ্যত ছিল এই যেমন বর্ষা বাদলে, এখন যখন বর্ষা বাদল হবে এই পানি যদি আমরা পুকুর অথবা খালে বা ইয়েতে ধরে রাখতে পারি তাহলে এটা পরবর্তী সময় আমরা ব্যবহার করতে পারি। স্যার, আপনারা তো আরও 3বার কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এর আগে, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন, ভারত পানির ন্যায্য হিস্সা না দিলে আমাদেরই বাঁচার পথ খুঁজে নিতে হবে, এরকম একটি কথা তিনি বলেছেন। আমরাও কিন্তু এই বিষয়টা চাচ্ছি এবং পুরো বাংলাদেশের মানুষই কিন্তু চাচ্ছে। আপনি এই বিষয়ে কি বলবেন? না, একটু আগেই যেটা বললাম আপনার এই প্রশ্ন করার আগে, সেটা হচ্ছে যে নিজের পায়ে দাঁড়ানো। যেমন এই তিস্তাকেই যদি মানে ব্যারেজের প্রশ্ন, যেটা মানে চীনের সঙ্গে একটা কথা হয়েছিল এর আগে সরকারে, পরে ভারতের চাপাচাপিতে আবার ভারতের সঙ্গে যখন মানে চুক্তি হয় না, যেমন প্রথমবার কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন দেশাই সম্ভবত ছিলেন ওই সময়, উনি আমাদের দেশে এসেছিলেন। শেখ হাসিনা প্রথমবার যখন মানে 2008 সেই সময় চুক্তি হবে এই ধরনের একটি ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিন্তু পরবর্তীতে এই চুক্তিটা হয় নাই। না হওয়ার কারণ দেখানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি এটা বিরোধিতা করছে। তো এটা তো আমাদের দেখার বিষয় না। ভারতের সঙ্গে আমাদের বাংলাদেশের চুক্তি হবে, মমতার সঙ্গে না। কিন্তু মমতাকে রাজি করানোর দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ভারতের, কিন্তু আমাদেরকে মমতাকে দেখানো হয়েছিল। সেই জন্য আমার কাছে মনে হয়েছে ভারত এটা দূরভিসন্ধিমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই গত 20 বছরে একটি সরকার ছিল, যে সরকার পালিয়ে গেছে। তারা কিন্তু আমাদেরকে সবসময় বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে গণ্য করে আসতেছে বা বলছেন এই কথাটা। না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের প্রতি বাংলাদেশ এক ধরনের কৃতজ্ঞতা মুক্তিযুদ্ধের প্রশ্ন ছিল। এখনো আমি মনে করি সে আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধু রাষ্ট্রের যে দিক নির্দেশনা থাকে, যে সহযোগিতা থাকে, যে দৃষ্টিভঙ্গি থাকে, সেটা আমরা পাইনি তাদের কাছে। তিস্তা চুক্তি থেকে নাকি আপনি সর্বপ্রকারই বলবেন? তিস্তা চুক্তি বলবো না, সীমান্তে তারা কোনো রকম নির্বিচারে মানুষ খুন করছে, যেটাকে বারবার বলার পরেও এর আগে তো সরকার দুঃখ প্রকাশও করতো না, বলতোও না। তার আগে পরে এখন যেমন এই বর্তমান সরকার বলছে, তো এই যে প্রতিবাদটা থাকতে হবে এবং তার উপযুক্ত কৈফিয়তের প্রশ্ন থাকবে, এটা সীমান্ত হতে। ব্যবসা বাণিজ্য ভারসাম্যহীন, অর্থাৎ তারা আমাদের এখানে ব্যবসা করছে, আমাদের ব্যবসাটা অত সহজ না। যেমন আপনার ছোট্ট একটা কথা বলি, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, একটা সরকারের পতন হতে পারে, এটা কোনো ঘটনা না, কিন্তু আপনি দেখেন আমাদের অনেক লোক চিকিৎসা উপলক্ষে ইন্ডিয়াতে যায়, সেটাও প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। পর্যটনের ব্যবসার সব কিছু ভিসা তারা কোনো রকম কারণ দর্শানো ছাড়া, এটা এক ধরনের বন্য চরিত্রের লোক মানে অবস্থা সৃষ্টি করছে। ভারতের সঙ্গে তো আমাদের ধারাবাহিক একটা ঘটনা আছে, আমরা তো না করতে পারি। এখন আমাদের লোক কিন্তু আস্তে আস্তে অন্যমুখী হচ্ছে, অন্য পথ খুঁজে দেখছে। ঠিক তেমনি পানির ক্ষেত্রেও, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব পক্ষ থেকে নিজেকেই রাস্তা খুঁজে বের করতে হবে, সেটা জিয়া রহমানই দেখিয়েছেন। পানিকে সংরক্ষণ করা, ধরে রাখা, যেরকম তিস্তাতে ড্রেজিং করতে হবে, গভীর তলদেশ সৃষ্টি করতে হবে, কারণ এখন হাঁটু পানির মতো এত বালুময় হয়েছে তিস্তাটা, এটা যদি আমরা ধরে রাখতে পারি এই পানিটা ভিন্ন মাত্রায়, অর্থাৎ যে সময় পানি আসে সেই সময় যদি ধরে রাখতে পারি, তাহলে তার পরবর্তীতে 3 মাস 6 মাস আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো, কৃষিতে ব্যবহার করতে পারবো, নানাভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু ওই জায়গাটা যদি আমরা সৃষ্টি না করতে, যেটাকে নিজের মতো করে চিন্তা করা,
এই দিকে যেতে স্যার, হবে। অন্য আর কি পথ আমাদের সামনে আছে এই তিস্তা চুক্তি নিয়ে, যদি না এখানে ভারতের সাথে আমাদের মতামতের মিল হয়? আমরা সবকিছু আপনার কাছ থেকে জানবো, তবে একটি বিরতির পর। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে সবাইকে আবারও স্বাগত। স্যার, কথা বলছিলাম তিস্তা চুক্তি নিয়ে। 1983 সালের জুলাই মাসে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদী পানি বন্টন একটি চুক্তি হয়ে থাকে এবং চুক্তিতে উল্লেখ করা হয় তিস্তা নদীর পানির শতকরা 36% পাবে বাংলাদেশ এবং 39% পাবে ভারত। কিন্তু আমরা এখনো সেটি বাস্তবায়িত হতে কখনোই দেখিনি। সেটি বাস্তবায়ন করা কি আদৌ সম্ভব হবে? অবশ্যই হবে। সেটি কিভাবে? আপনার সমমর্যাদার সম দেশ না হলেও বন্ধুত্ব হতে হবে দ্বিপাক্ষিক। এর আগে যত অবস্থাটা, বিশেষ করে গত 15-16 বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অনেকটা মানে কৃতদাস সুলভ, প্রভু এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি তৎকালীন দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে, আমি এমন কিছু দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। কিন্তু কি দিয়েছেন এটা কিন্তু তিনি ভেঙে বলেননি নিজের থেকে। যেমন সিঙ্গাপুর মুখ্যত বন্দর এবং আনুষঙ্গিক বিষয়টি ব্যবহার করেই, কিন্তু তাদের ভূমি খুব একটা নাই, কৃষি নাই। তো এই বন্দর ব্যবস্থাপনার উপরেই তার যে নির্ভরশীল অর্থনৈতিক এবং কৌশলী ভূমিকা, সেটি আমরা করতে পারতাম। আমাদের বঙ্গোপসাগর ছিল, আমাদের চিটাগাং পোর্ট আছে, আমাদের মোংলা পোর্ট আছে, আমরা পায়রা বন্দর যেটা দাবি করছি, কিন্তু যেখানে আমরা ইনভেস্ট করছি কোনো ইনকামই নাই এখন যেটা আসছে। তো এটা শেখ হাসিনা ভারতকে ফ্রি অফ কস্ট ব্যবহার করা, একেবারে সামান্য নামমাত্র মূল্যে কিছু কিছু পয়সা আসছে, কিন্তু এর থেকে কয়েকশো গুণ বেশি আমরা মানে অন্যদের কাছ থেকে পয়সা পাইছি, কিন্তু ভারতের কাছে পাইনি। ভারত 7 সিস্টার্সে যা কিছু, অর্থাৎ 7টি তাদের এই যে আমাদের লাগোয়া দেশ, মানে আমাদের মানে প্রভিন্স, সেটিকে নির্বিচারে তারা ব্যবহার করছে বাংলাদেশকে করিডোর হিসাবে। হ্যাঁ, তো এখন সড়ক পথ, বন্দর, মানে আমাদের সরকার, এমনকি আমাদের ওই সময় অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন শেখ হাসিনার মিস্টার মুশিউর রহমান, খুলনার মানুষ। তো ওনাকে সাংবাদিকরা একটা প্রশ্ন করেছিলেন, সেটা আমার এখনো মনে আছে, যে আমরা তো যেটা প্রাপ্য বাংলাদেশে সেটা তো ওরা দিচ্ছে না আর্থিক দিক থেকে। তখন বললো, মানে সিসি আপনি এটা কি প্রশ্ন করলেন, বন্ধুর কাছে কি পয়সা নেওয়া যায়? তো আরেকজন পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের ভদ্রলোক, তিনি বাংলাদেশ ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রী সম্পর্ক হিসাবে চিহ্নিত করতে চাইলেন, মানে এত ঘনিষ্ঠ। তো একটা দেশের সঙ্গে একটা দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক ব্যাখ্যা, যেটা আমি বললাম আত্মমর্যাদাশীল যদি না হয়, দ্বিপাক্ষিক না হয়, তাহলে অন্যে ব্যবহার করে যায়, কিন্তু ব্যবহারের প্রেক্ষিতে যে প্রয়োজনীয় অর্থ প্রাপ্তি, প্রয়োজনীয় রসদ প্রাপ্তি, সেগুলো আর পাওয়া যায় না এবং পাওয়া যায়নি। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কটা হওয়ার দরকার ছিল, সেটা আদতে হয় নাই। তারা এখান থেকে মানে মনে করেছে যে এটা স্বাধীনতার ভূমিকায় তাদের অবদান ছিল, এই জন্য এটা তাদেরই একটি অন্য অর্থে দেশ। যেমন আমি বলি যে ওরা কিন্তু আমাদের লক্ষ লক্ষ শহীদ হয়েছে মুক্তিযোদ্ধা দীর্ঘ 9 মাসে, এবং এই মুক্তিযুদ্ধে তারা শেষ 15 দিন কি 1 মাসেরও কম সময় তারা আমাদের সহযোগিতা করছে। হ্যাঁ, আমাদের অনেক লোককে তারা জায়গা দিয়েছিল, যারা বর্ডার ক্রস করে বাঁচার জন্য ওই দেশে গিয়েছিল। এটা একটা ঘটনা, এটার জন্য আমরা কৃতজ্ঞ, এখনো পর্যন্ত কৃতজ্ঞ।
কিন্তু ওরা নিজেরা দাবি করে যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে যুদ্ধ, পুরোটাই পাকিস্তান এবং বাংলাদেশের না, ইন্ডিয়ার যুদ্ধ, আমরা পাকিস্তানের সঙ্গে তো বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ, ওটা মনে করে না। 16 ডিসেম্বরে তারা বিজয় লাভ করছে, পাকিস্তানকে ইন্ডিয়া পরাজিত করছে, এটা তাদের কাছে বিজয়। এমনকি সরওয়ার্দী উদ্যানে যে যৌথ বাহিনীর মানে কাছে তাদের কি বলে আত্মসমর্পণের কথা, কিন্তু সেটা তারা হতে দেয়নি। পাকিস্তানিরা আত্মসমর্পণ করছে ভারতীয় বাহিনীর কাছে। এখানে আমাদের এমএজি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তিনি সিলেটে ছিলেন। শোনা যায় না, এটা হলো মানে একটা ভয়ঙ্কর ঘটনা, তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল যাতে উঠতে না পারে, সে আসতে না পারে ঢাকা শহরে। তো এগুলো সবগুলো আমার কাছে মনে হয়েছে যে ভারত এটা নিয়ন্ত্রিত দেশ হিসাবে মনে করছে, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে এটি তাদের একটি প্রদেশ সমতুল্য। আচ্ছা, এটা তারা এইভাবে তারা বিবেচনায় নিয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে শুরু থেকে এই জিনিসটা এখনো পর্যন্ত, গত 16 ডিসেম্বরও তারা কিন্তু পাকিস্তান এবং ভারতের বিজয় দিবস বলে তারা মনে করছে। এই একটা জায়গাতে তারা খুবই, এখন যেমন ওরা ভিসা বন্ধ করছে, এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যেসব সংবাদ আমরা পাই, হ্যাঁ আমাদের কিছু মানুষ যারা ব্যবসা করেন, যারা চিকিৎসা অর্থে ওখানে যান, কিছু মানুষ তো ঘুরতেও যান, আত্মীয়তাও করতে যান, কারণ ওয়েস্ট বেঙ্গল তারা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আমাদের থেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু ভারত। স্যার মানে আমরা শেষ পর্যায়ে আছি, তাই আমি কিছু প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের সরকার কিন্তু তিস্তা প্রকল্প নিয়ে একটা মহাপরিকল্পনা করতে যাচ্ছে, যেখানে তিস্তা মহাপ্রকল্পের একটা চীনের সাথে একটা দীর্ঘ একটা চুক্তিতে তারা যেতে পারে বা এরকম কিছু আমরা যতটুকু বুঝতে পারছি। বর্তমান সরকার যে উদ্যোগগুলো নিচ্ছেন এই তিস্তা চুক্তি নিয়ে, সেই বিষয়ে আপনার কি মতামত রয়েছে? তিস্তা নিয়ে না, আমার পানি ব্যবস্থাপনায় যে যখনই পজিটিভ ভূমিকা নিয়েছে, যেটা বিএনপি তার প্রতিষ্ঠাতা সেই জিয়া রহমান নিয়েছে, আমি একটু আগেই বললাম পদ্মা কেন্দ্রিক, এখন এটা খুব জরুরি, তিস্তার বিষয়টা খুবই জরুরি। অর্থাৎ চীনের সঙ্গে যে ভূমিকাটা নিতে যাচ্ছে, এটা আগে একটা উদ্যোগ তৎকালীন সরকারের পক্ষ থেকে ছিল, সেই ক্ষেত্রেও আমাদের ওই চীনের সঙ্গে পানি ব্যবস্থাপনায় আমাদের সমর্থন ছিল। মাঝখান থেকে ভারতের সঙ্গে আবার নতুন করে ভারত চাপ দেওয়ার প্রেক্ষিতে যাতে চীন এখানে এই ভূমিকাটা পালন করতে না পারে, যে কারণে আপনাকে স্মরণ থাকতে পারে যে ভারতের দিকে তৎকালীন সরকার ঝুঁকে পড়ার কারণে তার কিছুদিন পরে আমাদের শেখ হাসিনা মানে তৎকালীন প্রধানমন্ত্রী চীনে যাওয়ার পরে 5 দিনের সফর ছিল, 3 দিনের মাথায় তিনি ফিরে আসছিলেন। তার মানে চীনারা তার সঙ্গে খুব যথাযথ ব্যবহার করেননি, তিনি এসে বিরক্ত প্রকাশ করেছিলেন, খুব দুঃখ পাইছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই প্রকল্পের ক্ষেত্রে আমাদের ভায়াবল হতে পারে চীন, কারণ এই প্রকল্পের প্রধান প্রতিবন্ধক হচ্ছে পার্শ্ববর্তী দেশ। তার সঙ্গে যদি আমরা জড়িয়ে যাই তাহলে তা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য আমার কাছে মনে হয় চীনের সঙ্গে যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে, এটাকে যদি মানে পরিপূর্ণভাবে হয় এবং পরবর্তী সরকার যারা আসবেন তারা যেহেতু এটা এগিয়ে নেয়, এটা তো মানে চুক্তি করলেই সব কিছু হয়ে যাবে এমন না, চুক্তি এখনো হয় নাই, হলে আরো ভালো হবে এবং সামনের দিনগুলোতে আমার মনে হয় আমাদের দিকে যাবে। যেহেতু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং অদূরেই মানে খুব তাড়াতাড়ি একটা নির্বাচনের সম্ভাবনা আছে কিনা এটা আপনারা বলবেন, কিন্তু আমার একটা প্রশ্ন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ভারতের সাথে সম্পর্কটা কেমন হবে? আমরা চাবো যে সমমর্যাদার ভিত্তিতে তাদের সঙ্গে আমাদের সর্বক্ষেত্রে, যেহেতু পার্শ্ববর্তী দেশ, সব কিছু পরিবর্তন করা যায়, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। সেটা যদি ভালো হয় খুব ভালো, আমরাও চাই সমতার ভিত্তিতে আমাদের সাথে প্রতিবেশীর সাথে একটা খুব ভালো সম্পর্ক হোক, আমরা এটা চাই। আমরা কারোর সঙ্গে শত্রুতা না, সকলের সঙ্গে বন্ধুত্ব। অবশ্যই অবশ্যই পানি 1 নম্বরে থাকবে, এটা আমাদের সিদ্ধান্ত এবং এটাই আমরা করতে চাই। পানির অপর নাম হচ্ছে জীবন, পানির সঙ্গে শুধু জীবন না, সব কিছু রিলেটেড, কৃষি থেকে জীববৈচিত্র্য, প্রকৃতি, সেহেতু পানি ছাড়া জীবন কল্পনা করা কঠিন, অসম্ভব। এবং আমরা যেহেতু কৃষি নির্ভর দেশ, তাহলে আমাদের পানি তো অবশ্যই অত্যাবশ্যকীয় একটি বিষয়। স্যার, তিস্তা চুক্তি নিয়ে আপনার মাধ্যমে আজকে অনেক কিছু জানতে পেলাম এবং আমাদের একটা কথা আমি বলে দিই যে সংক্ষেপে 1 লাইনে, সেটা হচ্ছে তিস্তাকে ব্যবহার করে প্রায় 50টা
বৈদ্যুতিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, বিভিন্ন রকম পানি সরিয়ে নেওয়া হয়েছে। এই যে তিস্তার যে ক্রাইসিসটা, পানি আমাদের না পাওয়া, সেটা এই উদ্দেশ্যপূর্ণভাবে তারা এগুলো করেছে। আন্তর্জাতিক কোনো নদীতে প্রতিবেশী দেশ যারা থাকে তাদের সঙ্গে আলোচনা ছাড়া এটা করা যায় না। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আজকে তিস্তা চুক্তি নিয়ে আমরা অনেক কিছু জানতে পেলাম আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথির মাধ্যমে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে আপনারাও সংযুক্ত ছিলেন আমাদের সাথে হ্যাপেনিং পয়েন্টে। আজকে এই পর্যন্ত, আমাদের সাথেই থাকুন।